Recording in progress. ভদ্র ছাত্রছাত্রী, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আপনারা কেমন স্যার কেমন আছেন? আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়। ভালোই আছি। রাশেদ সাহেব ছিল না, মনটা একটু খারাপ ছিল। রাশেদ সাহেব দরবার শরীফে আসলো কিছুক্ষণ আগে, আসে মনটা ভালো করে দিল। আপনাদেরকে দেখে আরো মন ভালো হয়ে গেল। তাহলে এখন আমরা লেকচার 3 করব। হ্যাঁ,
লেকচার 3 নাম হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, সম্পদ ও চ্যালেঞ্জ। তাহলে দেখবেন যে সমগ্র বাংলাদেশে 10টা চ্যালেঞ্জ আছে। এই 10টা চ্যালেঞ্জের উপর ভিত্তি করে সম্পদ হচ্ছে কি 10টা। তাহলে একটু যদি ভালো করে এটা ইয়ে করেন, তাহলে এই 10টা চ্যালেঞ্জ আমরা ভালো করে ইয়ে করব। বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টস। গ্রিন হাউস ইফেক্টস। তাহলে এই লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন না যে এই গ্রিন হাউস ইফেক্ট এই ইস্যুটা থেকেই প্রায় হচ্ছে আপনার কি, এই ইস্যুটা থেকে আপনার প্রায় হচ্ছে 23টা কোশ্চেন এসেছে বিগত সালে। 23টা। আপনি খুব আশ্চর্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 23টা কোশ্চেন এসেছে বিগত সালে। তাহলে প্রথম চ্যালেঞ্জ 1। চ্যালেঞ্জ 1, গ্রিন হাউস ইফেক্টস। তাহলে জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা পিডি, রিটার্ন, ভাইবা সব জায়গায় থাকে গ্রিন হাউস ইফেক্ট। এখন হচ্ছে কি, এইটা ধরেন সোলার বা সৌর। ঠিক আছে, এর যে জগৎ সেটাই হচ্ছে কি সৌর জগৎ। সৌরজগৎ, হ্যাঁ। এটার তাপ পৃষ্ঠে 6000 ডিগ্রি সেলসিয়াস, আর কেন্দ্রে 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে উপাদান প্রায় 91%, হাইড্রোজেন 7%, হিলিয়াম। দেখেন এখানে এটা মহাবিশ্বে কোন গ্যাস বেশি, 45 বেশি এসে আসলো, হাইড্রোজেন, স্বাভাবিক। এরপরে দেখেন তাপ উৎপাদন হয় ফিউশন পদ্ধতিতে। এইটা 3বার এসেছে। ঠিক আছে। আর পৃথিবীর 99.97% তাপ প্লাস
আলো আসে কিভাবে আসে? বিকিরণ পদ্ধতিতে। 37 BCS একটা কোয়েশ্চেন আসলো, সেটা হচ্ছে যে সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ ও আলো আসে, বিকিরণ পদ্ধতিতে কত% তাপ ও আলো আসে, সেটা হচ্ছে 99.97। এই লাইনে দুইটা প্রশ্ন। ফিউশন পদ্ধতি 3 বার, হাইড্রোজেন 2 বার, পৃষ্ঠের তাপমাত্রা 2 বার, কেন্দ্রের তাপমাত্রা 15 কোটি, সূর্যকে কেন্দ্র করে যে জগৎ সেটা সৌরজগৎ। এটাই দেখা যায়, এতে এতটুকু লিখলাম, এতটুকুর মধ্যেই হচ্ছে 9টা কোয়েশ্চেন। তাহলে এইটা হচ্ছে পৃথিবী। তাহলে এখানে যে জিনিসটা হয় সূর্য থেকে, বিকিরণ পদ্ধতিতে কি আসে, তাপ ও আলো আসে, বিকিরণ করে ফিরে যায়। তাহলে দূরত্ব পনেরো কোটি কিলোমিটার। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কি কিলোমিটার, এটা একবার এসেছে। তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। আর 3 নাম্বার হচ্ছে কি, বিকিরণ করে চলে যায়। তাহলে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে, আবার বিকিরণ করে ফেরত যায়। তাহলে এটা 3 নাম্বার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা মানুষেরা 6টি গ্যাসের কি করি, নিঃসরণ করি। হ্যাঁ, 6টি গ্যাসের আমরা দূষণ করি। সেটা হচ্ছে এই জায়গায় আমরা 6টি ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ফলে আবার কি 5% তাপ আটকে যায়। কত% তাপ আটকে যায়? 5%। তাহলে 6টি ক্ষতিকর গ্যাসের নিঃসরণ হয়, ফলে 5% তাপ আটকে যায়। তাহলে এই 6টি গ্যাস থেকে প্রতি BCS এ একটা করে কি আসে, প্রশ্ন আসে। তো সিম্পল, আমাদেরকে এই 6টা গ্যাসের নাম কি লিখে নিতে হবে। 6টি গ্যাস কি? মিথেন, CFC, কার্বন ডাই অক্সাইড, হাইড্রো ফ্লুরো
কার্বন, পার ফ্লুরো কার্বন, আর সালফার হেক্সা ফ্লুরাইড। তাহলে মিথেন, সিএফসি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সা ফ্লুরাইড। প্রতি বিসিএস এ গ্রিন হাউস গ্যাস থেকে একটা করে কোয়েশ্চেন আসে। যেমন কার্বন ডাই অক্সাইড থেকে এসেছে 3 বার, মিথেন থেকে এসেছে 2 বার, হাইড্রোফ্লুরোকার্বন থেকে এসেছে 1 বার, সিএফসি থেকে এসেছে, তারপর গতবার আসলো মহাশূন্যে এই কোনটি গ্রিন হাউস গ্যাস, সিএফসি 45-এ, 46 আসলো কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে 5 নম্বরে আমরা দেখলাম এই 6টা ক্ষতিকর গ্যাসের কারণে 5% তাপ আটকে যাচ্ছে। তাহলে 6-এ দেখলাম 6টি গ্যাসের কেমিক্যাল ইফেক্টস কে কি বলে? গ্রিন হাউস ইফেক্টস বলে। যে এই 6টা গ্যাস যে একটা ক্ষতিকর কি করছে, ইফেক্ট সৃষ্টি করছে, এই ক্ষতিকর ইফেক্টসটাকে কি বলা হয়? গ্রিন হাউস ইফেক্টস। 7 নম্বরে আমরা দেখলাম 1896 সালে সোভনটে আর হেনিয়াস একে কি বলেছেন? গ্রিন হাউস ইফেক্টস। তাহলে এর ফলে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে 8 নাম্বার, স্যার 7 নাম্বারটা কি লিখছেন? ওটা বুঝতে 1896টা কি? নিম্নভূমি নিমজ্জিত হবে। 1896 সালে সোভনটে আর্হেনিয়াস নামক বিজ্ঞানী এইকে কি বলেছেন? গ্রিন হাউস ইফেক্ট বলেছেন। আবার বলি, 1 নম্বরে আমরা দেখলাম সোলার বা সৌর, এই সৌরের যে জগৎ সেটাই হচ্ছে সৌরজগৎ। এর তাপ পৃষ্ঠে 6000 ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রে 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। উপাদান 91% হাইড্রোজেন, 7% হিলিয়াম। তাপ উৎপাদন করে ফিউশন পদ্ধতিতে। পৃথিবীর 99.97% তাপ ও আলো আসে বিকিরণ পদ্ধতিতে এখান থেকে। আর দূরত্ব হচ্ছে 15 কোটি কি কিলোমিটার পৃথিবী থেকে। তাহলে এখানে তাপ আসে 3 নাম্বার, আবার বিকিরণ করে কি চলে যায়। কিন্তু 4 নাম্বারে আমরা দেখলাম 6টি ক্ষতিকর গ্যাসের নিঃসরণ হয়। মিথেন, সিএফসি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সা ফ্লুরাইড, এগুলোর এর ফলে কি হয়? 5% তাপ আবার আটকে ফিরে আসে। তাহলে 6-এ দেখলাম আমরা যে 6টি গ্যাসের কেমিক্যাল ইফেক্টই অ্যাকচুয়ালি কি গ্রিন হাউস ইফেক্ট। 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সোভনটে আর্হেনিয়াস এটাকে গ্রিন হাউস ইফেক্ট হিসেবে কি করেছেন? ব্যাখ্যা করেছেন। এর ক্ষতি প্রত্যক্ষ 8 নম্বরে হবে, নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিন হাউস ইফেক্টের ফলে নিম্নভূমি নিমজ্জিত হবে, এই প্রশ্নটাই প্রায় 8 বার এসেছে। তাহলে দেখেন এতটুকু জায়গা থেকে 23টা কোয়েশ্চেন এসেছে। হ্যাঁ, 23টা কোয়েশ্চেন এসেছে। আমি এভাবেই পড়াই, আপনারা আমার মূল্যায়ন করেন না। দুই একজন নানা রকম কি করেন, কথা বলেন, আপনার নিজস্ব অবস্থান থেকে কুমন কুম কু কি করেন, মন্তব্য করেন আমার সম্পর্কে। ঠিক আছে,
কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে আপনি 30টা পৃষ্ঠা লেখার পরেও সেখানে বিগত সালের 2-4টা কোয়েশ্চেন থাকে না। কিন্তু আমি বিগত সালের কি এই যে একটা জিনিস বুঝালাম, এটা আপনি সারা জিন্দেগি ধরে পড়ে আসছেন। এখানে দেখেন 23টা প্রশ্নের কি উত্তর। তো দেখা যাচ্ছে হঠকারী পূর্ণ মন্তব্য করেন, ক্লাস নিয়ে বলতাবল কথা বলেন। পড়তে তো সবাই আসে না, শিখতেও সবাই আসে না, সবার ক্যালিবার কি না, সমান না। তো এটা ভালো করে কি তুলে নেন। এখানে বিগত সালের কি আছে, 23টা কোয়েশ্চেন আছে। হুম, স্যার, এই যে হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লুরাইড, এগুলো আর কি রাসায়নিক সংকেত লিখে দেওয়া যাবে? না, কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত আমি লিখে দিয়েছি। না। ঠিক আছে স্যার। স্যার, স্যার সূর্য কিরণ দিয়ে বিকিরণ পদ্ধতিতে চলে যায়, বিকিরণটা কি স্যার, এটা বুঝতেছি না। বিকিরণ মানে হচ্ছে দেখা যাচ্ছে তাপ ছেড়ে দেওয়া। বিকিরণ মানে হচ্ছে কি গ্রহণ যে গ্রহণের বিপরীত হচ্ছে বিকিরণ। অর্থাৎ একভাবে আপনি এটাকে কি করেন, নিয়ে আসেন, নিয়ে এসে হচ্ছে কি আরেকভাবে কি করেন, গ্রহণ করেন। গ্রহণের হচ্ছে বিকিরণ। যেভাবে গ্রহণ করেন সেভাবেই ছেড়ে দেন, সেটাকে বলা হয় বিকিরণ। হলো? তার মানে স্যার, স্যার গ্রহণের বিপরীত শব্দটা হচ্ছে বিকিরণ। জি, গুড। স্যার থ্যাংক ইউ 8 স্যার। নাম্বার আর 9 নাম্বার পয়েন্টটা আরেকবার একটু বলতেন যদি। ওটা লেখাটা বোঝা যাচ্ছে না। স্ক্রিনশট করে একটু ড্র্যাগ করলেই তো বোঝা যাবে। তা আমি বলে দিচ্ছি, 1896 সালে সোভনটে আর্হেনিয়াস, উনি একজন বিজ্ঞানী, উনি একজন সুইডিশ বিজ্ঞানী। এই ইফেক্টটাকে কি করেছেন, কেমিক্যাল ইফেক্টটাকে উনি গ্রিন হাউস ইফেক্ট নামকরণ করেছেন। হ্যাঁ, এটাই। আর এর ফলে প্রত্যক্ষ ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। সর্বশেষ যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। স্ক্রিনশট করা হয়েছে? জি আর স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে হযরত ছাত্রছাত্রী? আচ্ছা। হ্যাঁ, থাকলে বলেন। না স্যার। আচ্ছা, এবার আমরা চ্যালেঞ্জ 2 এ যাব। চ্যালেঞ্জ 2 হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক কি উষ্ণতা। তাহলে বৈশ্বিক উষ্ণতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আপনি জানেন যে নিঃসন্দেহে বৈশ্বিক উষ্ণতা নিয়ে কি অনেক কি প্রশ্ন এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। এন্ড সিম্পল একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা দেখেন যে
ওয়ার্ল্ড টেম্পারেচার, এইটা দেখেন -15 ডিগ্রি থেকে বেড়ে কি হলো মাইনাস 13 ডিগ্রি সেলসিয়াস থেকে এই টেম্পারেচারটা হয়ে গেল 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচারটা ছিল হচ্ছে 13 ডিগ্রি, এইটা হয়ে গেল 15 ডিগ্রি। টেম্পারেচার ছিল 13 ডিগ্রি, হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে বাংলাদেশের কি হলো? (25 ডিগ্রি সেলসিয়াস থেকে 26.02 ডিগ্রি সেলসিয়াস)। এই ডিউরেশনটা কিন্তু বেশি হলো না, মাত্র কি 10 ইয়ার্স। অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা কত ছিল? 13 থেকে 15 ডিগ্রি হয়ে গেল 2 বছরে। বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল 25, সেখান থেকে হয়ে গেল কত? 26। এখন এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব শীতলতম হচ্ছে কি? সিলেট। উষ্ণতম জেলা রাজশাহী। শীতলতম স্থান, আসসালাম, ভালো আছেন ভাই? শ্রীমঙ্গল। উষ্ণতম স্থান লালপুর। সর্বোচ্চ বৃষ্টি লাল খান। সর্বনিম্ন বৃষ্টি লালপুর। ঠিক আছে, তাহলে
গড় বৃষ্টিপাত ছিল 250 সেন্টিমিটার। বর্তমান গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে গোটা পৃথিবীকে কি করছে, সাফারিংস করছে, এইটা আপনি একটু ভালো করে বুঝে নেন। প্রচুর প্রশ্ন আসে এখান থেকে হযরত ছাত্রছাত্রী, আপনারা দ্রুত এটাকে স্ক্রিনশট করে নেন তাড়াতাড়ি। স্যার, বর্তমান গড় বৃষ্টিপাত কত দিলেন? 203 সেন্টিমিটার। লিখে নেন তাড়াতাড়ি, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, উষ্ণতম স্থান লালপুর হ্যাঁ। আর সর্বনিম্ন বৃষ্টি হচ্ছে লালপুর। হুম। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। ওকে, হলো। জি স্যার। জি স্যার। হযরত ছাত্রছাত্রী, এখন এখান থেকে আরো বেশি কি আসে, কোয়েশ্চেন আসে। এখন এখানে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আপনারা, যে বাংলাদেশ এখন, বাংলাদেশের জলবায়ু এখন কেমন আপনার মনে হয়? সমভাবাপন্ন। কি সমভাবাপন্ন। স্যার? কিন্তু সমভাবাপন্ন, হ্যাঁ। আপনি দেখবেন যে গাইডগুলোতে লেখা আছে হচ্ছে কি নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। হ্যাঁ, এইরকম শত শত ভুল আপনার কি করে দিচ্ছে, আপনার সর্বনাশ করে দিচ্ছে ক্যারিয়ারের। স্যার, সমভাবাপন্নের অর্থ কি? সমভাবাপন্ন মানে শীতের সময় কি শীত হবে, আর গরমের সময় মানে গরম পড়বে। শীতের সময় যথেষ্ট শীত থাকবে, আর গরমের সময় যথেষ্ট কি হবে, গরম হবে। বুঝলেন হযরত ছাত্রছাত্রী? জি স্যার। আচ্ছা, এবার আমরা 3-এ চলে গেলাম। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। কি পরিবর্তন? জলবায়ু পরিবর্তন। তাহলে 6টি গ্রিন হাউস গ্যাস একটা কেমিক্যাল ইফেক্টের সৃষ্টি করলো। এই কেমিক্যাল ইফেক্টের ফলে তাপমাত্রা আটকে গেল। দেশ, এটা গ্রিন হাউস ইফেক্ট। আর সার্বিক তাপমাত্রা বেড়ে গেল, এটা গ্লোবাল ওয়ার্মিং। এন্ড গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যেই জিনিসটা হলো, গ্রীষ্মকাল বাড়লো, শীতকাল কমলো, ফলে ক্লাইমেট চেঞ্জ। তাহলে আগে কি ছিল? সিক্স মান্থ উইন্টার, 6 মান্থ সামার।
ক্লাইমেট। এখন ক্লাইমেট, এটা কার ক্লাইমেট? বাংলাদেশ। কিন্তু এখন কি হলো, তাহলে এখন দেখা গেল গ্রীষ্মকাল বেড়ে গেল 2 মাস, আর শীতকাল তাহলে কমে গেল কি? তাহলে ক্লাইমেট থেকে এটা কি হয়ে গেল? ক্লাইমেট চেঞ্জ বা কি জলবায়ু পরিবর্তন। ঠিক আছে। এখন তাহলে এখানে এখান থেকে এই 6টা প্রশ্ন এসেছে নতুন সিলেবাসে। নতুন সিলেবাসে 6টা, টোটাল 10টা। তাহলে কি জলবায়ু অঞ্চল? তাহলে জলবায়ু অঞ্চল কি? মৌসুমী, সমভাবাপন্ন। তাড়াতাড়ি এটা স্ক্রিনশট করে নেন আর এই জিনিসগুলো বুঝে নেন। আমি বললাম তো সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। আল্লামা হযরত ছাত্রছাত্রী তাড়াতাড়ি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ওয়ালাইকুম। নতুন তো এটা কোন বই থেকে ক্লাস নিতেছেন স্যার বুঝতে পারতেছি না, একটু বললে কোনটা ভালো হতো। কোনটা? আপনি কোন বই থেকে ক্লাস নিতেছেন, আমাদের কি কি বই কেনা লাগবে নতুন করে? ভাইরে, এটা কোনো কথা হলো? আমি কোন বই থেকে ক্লাস নিচ্ছি? আমি 400-500 লাইফ টাইমে আমি 400-500 বই পড়েছি এগুলোর উপরে। আমি কোনো বই থেকে কেন ক্লাস নিব? আর বই থেকেই যদি আমি ক্লাস নিই তাহলে আপনাদের কোচিং করার দরকার কি? বই থেকে কেন ক্লাস আমি নিব? বলতেছি যে ওই কোচিং কনফিডেন্সের কিছু বই আছে কিনা সেজন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা বলেন যে কোন বই পড়বো। আপনি কি পরে এসেছেন, পরে ভর্তি হয়েছেন? হ্যাঁ স্যার, আমি ভর্তি হওয়ার 3 দিন হচ্ছে। 3 দিন। ওই জন্য আমি প্রথম ক্লাস থেকেই বলছি যে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের আমি প্রথম দিন থেকে আপনাকে বলে আসছি যে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের কি বইটা কিনবেন। আসলে বাজারের যে বইগুলো সেগুলো ধরেন ম্যাক্সিমাম হচ্ছে কি মার্কেন্টাইল বুক, যে মানে বিক্রির জন্য মানুষকে প্রলোভন দেওয়া। অ্যাকচুয়ালি ক্লাসিক বই বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার ওই যে ক্লাসিক বই বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার কনফিডেন্সের বইটা। তাহলে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের বইটা আপনারা কিনবেন এবং পড়বেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, লিখলেন? এখন আমরা দেখলাম 3 নাম্বার ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট নিয়ে আপনার প্রশ্ন এসেছে, যেমন 42 এসেছে আহ মৌসুমী, রবি মৌসুম। কার্তিক থেকে ফাল্গুন। এটা 42 এসেছে যে সর্বোচ্চ ফসলের মৌসুম রবি।
ফসলের মৌসুম, সর্বোচ্চ মৌসুম রবি মৌসুম। আর আরেকটা এসেছে ষড় ঋতু। বৈশাখ থেকে চৈত্র, 12 মাস। তাড়াতাড়ি হাওয়া করে এটা তুলে নেন। স্যার তুলসী। তুলেছেন হজরত ছাত্রছাত্রী? আচ্ছা, গুড। স্যার স্যার জি আরেকটু। আচ্ছা, তাড়াতাড়ি প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। জলবায়ুর মান সমভাবাপন্ন মানে কি? যেমন গ্রীষ্ম আর বর্ষা, সরি, গ্রীষ্ম আর শীত যদি ভাগ করেন তাহলে দেখবেন মোটামুটি প্রায় সমানই আসছে। যেমন গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা উঠে কত? ধরেন 42। 44। এ যাবৎকালে সর্বোচ্চ উঠেছে 44। আর শীতকালে সর্বনিম্ন এসেছে কত? 2 ডিগ্রি, 4 ডিগ্রি ধরেন, এভারেজ ধরা হয় 4। 4 মোটামুটি সর্বনিম্ন ধরা হয়। তাহলে আর অ্যাকিউট ধরা হয় হচ্ছে আপনার 8, 10, সর্বোচ্চ 10 ধরা হয়। তাহলে 10 মানে মাঘ মাস, আমাদের সর্বোচ্চ শীতের মাস কোনটা? মাঘ। এখানে সর্বোচ্চ শীত যেটা পড়ে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 10 আর 44-কে যদি ভাগ করা হয়, 42-কে যদি ভাগ করা হয়, তাহলে 42 আর 10-এ হচ্ছে কত? 52। 52-কে যদি আপনার কি করা হয়, 2 দিয়ে ভাগ করে, তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। 26 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াসটা না শীত না উষ্ণ। তাহলে এটা সমভাবাপন্ন, সমান ভাব, মানে এটাতে শীতও মনে হয় না, গরমও মনে হয় না। আর নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা যেটা পড়ে। এদিকে -15 আর ওদিকে +30, সব মিলে দেখা যাচ্ছে 15 ডিগ্রি হয়। তো আমাদের এটা সমভাবাপন্ন, যে সমান ভাব। শীতের ভাবও থাকে না, আবার গরমের ভাবও মনে হয় না। গড়ে যখন 26 ডিগ্রি সেলসিয়াস হয় তখন এটা শীতের ভাবও মনে হয় না, গরমের ভাবও কি মনে হয় না। এই জন্য, বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পেরেছি। হযরত ছাত্রছাত্রী, আচ্ছা, এবার চ্যালেঞ্জ হচ্ছে 4। স্যার ষড় ঋতু। ষড় ঋতু জানেন না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ষড় জি স্যার ঋতুর বুঝতে পারছি, এখানে মাস, চৈত্র 12 মাস, বৈশাখ ষড় ঋতু হ্যাঁ, মানে চৈত্র থেকে বৈশাখ। চৈত্র, এই সরি, বৈশাখ। বৈশাখ বৈশাখ, থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এটা কি লিখে দিতে হবে? না স্যার। হ্যাঁ, এমনি তো জানেন। এরপর দেখেন, স্যার, ষড়ঋতু বলতে 6টি ঋতুকে বুঝাইছে না? হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের। বেটা, এটা আবার কোনো প্রশ্ন হলো রে? হুম, তোকে কাছে পাইলে আমি সময় নিয়ে পিটতাম রে। তোর না প্রশ্নটা স্যার, আপনি যে স্যার ওই যে স্যার 12 মাসের আসলে জন্য বললেন, স্যার 12 মাসের ষড় কথা ঋতু বলছিলেন তো না, 6টা সেজন্য ঋতু, স্যার। বৈশাখ থেকে চৈত্র 12 মাস, হ্যাঁ, এটা লেখা তো আমি ভাবছি অন্য কিছু মিন করছে। এই বেটা, 6-কে যদি 2 দিয়ে কি করিস, গুণ করিস, তাহলে কত? 6 দুগুণে কি? তো 12 আসে। 12। তো তোকে কাছে পেলে একটু পিটলে আমার মনটা কি হতো? শান্তি শান্তি। হতো। তাহলে তো দেখতে চলে যেতাম। শোন, একটা সংক্ষেপে 1 মিনিটের একটা কথা বলি। আমি যে স্কুলে পড়েছি, সম্ভবত ওই স্কুলে বাংলাদেশের সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ছিল, এবং আমি ওই স্কুলের ফার্স্ট বয় ছিলাম।
কিন্তু স্কুলে কোনো অকারেন্স হলে টিচাররা কোনো তদন্ত করতো না এবং তদন্তের প্রয়োজনও মনে করতো না। সব টিচার মিলে আমাকে খুঁজে বের করতো, করে আগে ডলা দিত, দিয়ে বলতো যে তুই এই কাজটা কেন করেছিস। কিন্তু 90% ক্ষেত্রে এই কাজটা আমি করতাম না, কিন্তু আমার নাম হয়ে গেছিল। টিচার আমাকে পিটতো আর বলতো যে পৃথিবীতে সম্ভবত একমাত্র ফার্স্ট বয় তুই যে প্রতিদিন গড়ে 2 বার করে টিচারের হাতে ডলা খাস। তো আমি জীবনে টিচারদের হাতে বহু ডলা খেয়েছি, কিন্তু তোদেরকে ডলা দিতে পারলাম না, এটা আমার খুব কি আফসোস। স্যার আপনি বস। হম আমি ছাত্র পিটতে পারলাম না, ছাত্রীদেরকে তো ডলা দেওয়া যাবে না। ছাত্রীদেরকে ডলা দিতে গেলে পরের দিন আমার চাকরি কি শেষ। হ্যাঁ, ছাত্রী পিটা যায় না, কিন্তু ছাত্র পিটা যায়। ছাত্রের অবলা মানুষ, ছাত্রীদের নারী কোটা, জেলা কোটা, সুন্দরী কোটা এগুলো সব আছে, এই কারণে ছাত্রী পিটা যায় না। তাহলে 4 নাম্বার আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। তো সিম্পল, আমরা ছোট্ট করে একটা জিনিস দেখব যে এখানে আমাদের যে প্রবলেমটা প্রথম, এবং মানে প্রবলেম বলা যায় না, এটা ভালোই, কিন্তু এইটা অনেক বড় আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করে। বাংলাদেশ। এই জায়গাটায় আমাদের কি আছে? হিমালয়। আমরা জানি এই জায়গাটায় হিমালয়, আর এই জায়গাটাই হচ্ছে কি পামির, তিব্বত। তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে কি আমরা জানি যে এইটা তো হিমালয়ের মাথার উপর সদা সর্বদা কি থাকে? বরফ থাকে। আমরা জানি যে এখানে সবসময় কি থাকে? বরফ থাকে। তাহলে আমরা যেটা দেখলাম যে আগে বরফ গলতো কয় মাস? আগে বরফ গলতো 6 মাস, কিন্তু গ্রীষ্মকাল বেড়ে গেল 2 মাস। ফলে এই বরফগুলো গলে ডাউন পোরিং হয় নদী দিয়ে, নদীর পানি আকারে ডাউন পোরিং হয় এখান থেকে। তার নদী কই? ডাউন পোরিং হয়ে এই যে সমুদ্র পৃষ্ঠের কি বেড়ে যায়? উচ্চতা বেড়ে যায়। এই সমুদ্র পৃষ্ঠ আস্তে 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 ঢুকে যায়। ফলে সবচেয়ে বড় সর্বনাশ হয় বাংলাদেশে, সবচেয়ে বড় সর্বনাশ হয় বাংলাদেশের। তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এখন এইটা যদি কি হয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 2 মিটার বৃদ্ধি পেলে 11টি উপকূলীয় জেলা আর 19টি উপকূলবর্তী জেলা ডুবে যাবে। ফলে ডুবে যাবে কত পার্সেন্ট? 17% অঞ্চল। তাহলে বাংলাদেশ একটা বিরাট কিসের মধ্যে আছে? ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশ একটা বিরাট ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকির কারণে আমরা একেবারে কি
শহীদ হয়ে যাচ্ছি। এইটা যদি আমরা কি না করতে পারি, রিকভার করতে না পারি, তাহলে আমাদের 12টা কি বাজে যাবে হযরত ছাত্রছাত্রী। আমরা একেবারে শহীদ হয়ে যাব। ওই জন্য বললাম যে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কি করতে হবে। আল্লামা হযরত ছাত্রছাত্রী এই স্যার প্রশ্ন। এখানে স্যার উপকূলীয় জেলা আর হচ্ছে উপকূলবর্তী জেলার এটার পার্থক্য বুঝি না স্যার। হুম এ বেটা, উপকূলীয় উপকূলীয় জেলা আর হচ্ছে উপকূলবর্তী জেলা স্যার, এখানে এ এটা বেটা, পার্থক্য। উপকূলীয় জেলা হচ্ছে তোর যেখানে কি এই উপকূলবর্তী জেলা হচ্ছে তোর যেখানে হচ্ছে কি এই উপকূলবর্তী জেলা হচ্ছে তোর উপকূলের কি পার্শ্ববর্তী। আর উপকূলীয় জেলা মানে সরাসরি সমুদ্রের সাথে কি কানেক্টেড। বুঝলেন? ইয়েস স্যার। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। যে কোনো প্রশ্ন তুই করতে পারিস। তোদের দরবার শরীফে আসি বলে তোরা আমাকে হয়তো খুব বেশি মূল্যায়ন করিস না, কিন্তু বল। স্যার আপনার অবস্থানে আসতে পারলে জীবন হয়ে যেত। তাই নাকি? বদমাইশ তোমরা এগুলো আমাকেই বলো, কিন্তু তলে তলে তোমরা আমার সম্পর্কে খুব বেশি প্রশংসা করো না, আমি জানি। না স্যার। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। হুম স্যার আপনার অনেক প্রিভিয়াস ক্লাসগুলো স্যার দেখছি স্যার, আপনার যে প্রিভিয়াস বদমাইশ, ক্লাসগুলো ছিল ওইগুলো বদমাইশ স্যার এগুলো খালি দেখছি আমাকেই স্যার। বলিস, তাই না? জায়গা মতো না তো বলিস না। স্যার, বলি স্যার, আমরা তো স্যার প্ল্যাটফর্ম পাই না স্যার বলার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তোরা কোনো হেজিটেশন আপনি করবি না। কোথায়? হুম তোরা কোনো হেজিটেশনের মধ্যে থাকবি না। এই যে আমি তো এখানেই আছি, প্রশ্ন স্যার করেন। সিলেট আসবেন, স্যার সিলেট আসবেন। সিলেটে তো আমি যাই। স্যার সিলেটে যে এই মাসে কি আশা আছে আপনার? সিলেটে তো আমি নিয়মিত যাই রে পাগলা। সিলেটে তো আমি যাই। স্যার আপনার চা খাওয়ার দাওয়াত রইলো সিলেটের। স্যার, হ্যাঁ বল। স্যার চ্যানেল 3-এ একটা প্রশ্ন আমি মানে ফসলের মৌসুমী রবি মৌসুমী কার্তিক থেকে ফাল্গুন, এই প্রশ্নটা কিভাবে আসবে, মানে কেমন আকারে কিভাবে? এই যে প্রশ্ন দেখেন না আপনারা, প্রশ্ন দেখেন না। প্রশ্ন দেখেন না, দেখলেন না 42-এ প্রশ্ন আসলো। এরকম আসে না, রবি মৌসুম কোনটি? হ্যাঁ, ফসলের রবি না, মৌসুম নিচের কোনটি? কোন গুচ্ছটি রবি মৌসুম? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ স্যার। তো এটা চ্যালেঞ্জ কত ছিল? 5। এবার আমরা চার স্যার। 4। চার ছিল। 4। এবার 5-এ লিখেন ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু শরণার্থী। ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু শরণার্থী। ঠিক আছে? তাহলে দেখেন যে এই জায়গাগুলোর মানুষজন কি করবে, এখানে থাকতে পারবে না। ফলে এরা যে কাজটা করবে সেটা হচ্ছে মাইগ্রেশন করবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম। তাহলে এরা এই জেলাগুলোর বাইরে যাবে না, এরা সব সময় যাবে হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকায়।
হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যাবে। থ্যাংক ইউ আরিফুল। হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যাবে কি কারণে? যে এরা অদক্ষ। কারণ নদী পাড়ে যারা নিচু ভূমিতে যারা বসবাস করে তারা তো সাধারণত কি হয়? কৃষক হয়। কৃষক হয়, কৃষক হয় ফলে তারা নিচু ভূমিতে কি জেলে হয় স্যার, জেলে। জেলে হয়, কৃষক হয়, এই সেই, এরা অদক্ষ। তাহলে এরা তো কোনো দক্ষতা নাই, ফলে এদের যে কাজগুলো হয় এরা চলে যায় হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যায়। এরা স্বল্প জায়গায় কি করে? কাজ করে। গার্মেন্টস শ্রমিক, দারোয়ান, গার্মেন্টস এর বড় বড় ইন্ডাস্ট্রির লেবার, এগুলো হয়। ফলে এরাই যে কি হয়, 5 নাম্বার, ক্লাইমেট রিফিউজি। কি রিফিউজি হয়? ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু শরণার্থী। তাহলে জলবায়ু শরণার্থীরা যায় আশ্রয় নেয় কোথায়? ঢাকা, ইন্ডাস্ট্রি এলাকায়। গাজীপুর, তারপরে হচ্ছে চট্টগ্রাম। নারায়ণগঞ্জ। মানে আমি সিরিয়ালি লিখছি যে যেখানে সবচেয়ে বেশি যায় সেইটা প্রায়োরিটি দিয়ে। এরপরে হচ্ছে চট্টগ্রাম, যেখানে সহজেই তারা কি কাজ করতে পারবে। তাহলে সর্বোচ্চ শরণার্থীর দেশ বাংলাদেশ, আর বাংলাদেশের সর্বোচ্চ শরীয়তপুর। ঠিক আছে, শরীয়তপুরে। স্যার একটু বুঝায় দেন, বুঝতে পারি না কথাটা। তাহলে ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু শরণার্থীরা কোথায় কোথায় যায়? ঢাকায় সর্বোচ্চ, তারপর যায় গাজীপুরে, তারপর নারায়ণগঞ্জ, তারপর চট্টগ্রাম, তারপরে এই 4টা জেলায় সর্বোচ্চ যায়। আর সর্বোচ্চ শরণার্থীর দেশ বিশ্বে, সর্বোচ্চ শরণার্থীর দেশ হচ্ছে বিশ্বে হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে শরীয়তপুর। সর্বোচ্চ শরণার্থী এটা কি রোহিঙ্গাদের উপর ভিত্তি করে নাকি না এই না সব না না না, রোহিঙ্গারা তো মাইগ্রেশন কারণে? রোহিঙ্গারা তো হচ্ছে শরণার্থী, কিন্তু জলবায়ু শরণার্থী না তো। এরা জলবায়ুগত কারণে, যারা জলবায়ুগত কারণে এক জায়গা থেকে অন্য জলবায়ুগত, জায়গায়। ওরা হচ্ছে মিয়ানমারের জেনারেলদের ডলা খেয়ে ওরা কোথায় আসছে? এখানে। ওরা তো জলবায়ুগত কারণে না, ওরা জলবায়ুগত কারণে না। ওরা ডলা খাচ্ছে কাদের হাতে? জেনারেলদের হাতে। জেনারেলদের হাতে ডলা খেয়ে ওরা হচ্ছে কি পালিয়ে আসছে। তাহলে ওরা না তো, ওরা তো আর কি না, ওরা জলবায়ুগত কারণে তো কি আর আসছে না, ওরা জেনারেলদের ডলা খেয়ে আসছে। বুঝলেন এবার? তাহলে ওরা জি স্যার। শরণার্থী, আর ওরাও সর্বোচ্চ শরণার্থী না। বিশ্বের সর্বোচ্চ শরণার্থী হচ্ছে সিরিয়ার, সিরিয়া। স্যার সর্বোচ্চ শরণার্থী বলতে কি বোঝানো হয়েছে? মানে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছে, এরকম ব্যাপারটা? হ্যাঁ বেটা, বাজে বুঝিস না। শোন, তোরা এই জিনিসগুলো পড়াশোনা করিস না, তোরা গাইড পড়িস খালি, এই জন্য তোদের উপর আমার রাগ ওঠে। সিম্পলি হচ্ছে একটা জিনিস মনে রাখবি, দুইটা দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে মাইগ্রেশন, একটা হচ্ছে ইমিগ্রেশন। এটা স্ক্রিনশট করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা স্ক্রিনশট করে নেন, আমি দেখিয়ে দিচ্ছি।
হলো? আচ্ছা, স্যার স্ক্রিনশট হয়েছে না স্যার? হয়েছে হয়েছে। না স্যার। তাড়াতাড়ি করেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি মিয়ানমার, এটা ইন্ডিয়া, এই জায়গায় হচ্ছে নেপাল, ভুটান, ইন্ডিয়া, চায়না। এখন বাংলাদেশের কোনো মানুষ যদি এ মিয়ানমার, ইন্ডিয়া, ভুটান, চায়না, নেপাল, ইন্ডিয়াতে যায়, তাহলে এইটাকে বলা হবে ইমিগ্রেশন। ইমিগ্রেশন। আর যদি বাংলাদেশ থেকে বাংলাদেশে পরিবেশের জ্বালা খায়ে যদি এই নারায়ণগঞ্জ গেল, গাজীপুর গেল, ঢাকা গেল, চট্টগ্রাম গেল, তাহলে এটাকে বলা হবে মাইগ্রেশন। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে যদি কি হয় যে একটা দেশ আর একটা দেশে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় মাইগ্রেশন। আর যদি ইমিগ্রেশন, আর যদি নিজ দেশেই যায় তাহলে মাইগ্রেশন। তাহলে ক্লাইমেট রিফিউজি যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের মধ্যে যায় তাহলে হচ্ছে তাকে বলা হবে মাইগ্রেশন। মাইগ্রেশন। আর যদি বাংলাদেশের বাইরে যায় তাহলে তাকে বলা হবে ইমিগ্রেশন। ইমিগ্রেশন। ঠিক আছে। জি স্যার। তাহলে এই মাইগ্রেশন এবং ইমিগ্রেশন, মাইগ্রান্ট এবং ইমিগ্রান্ট যারা, তারা যে চারটা প্রবলেম সৃষ্টি করবে: 6, 7, 8। আর্সেনিক দূষণ, ওজোন স্তরের ক্ষয়, এসিড বৃষ্টি। তো চ্যালেঞ্জ 6, 7, 8-এ দেখবো যে এরা কি করে। 4 ধরনের, এরা হচ্ছে 3 ধরনের প্রবলেম সৃষ্টি করে। তাহলে প্রথম হচ্ছে আর্সেনিক দূষণ। তাহলে এটা মাটি, এটা দেখা যাচ্ছে পানির স্তর,
এখানে দেখা যাচ্ছে কি আছে, আর্সেনিক আছে। আর্সেনিক থেকে প্রচুর প্রশ্ন আসে। আর্সেনিক 33, পারমাণবিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে যেটা হয় যে এই মাটি থেকে নলকূপ দিয়ে কি করে, পানি তুলে তো পানি তুলতে তুলতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এক পর্যায়ে পানি উঠতে 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 শেষ পর্যন্ত আর্সেনিক হচ্ছে পানির থেকেও ভারী। আর্সেনিক পানির থেকে ভারী, এই কারণে পানির সাথে আর্সেনিকটা উঠে চলে আসে। তাহলে আর্সেনিকের জন্য ডাব্লিউটিও কি করলো, বলল স্বাভাবিক মাত্রা 0.1 0.01 থেকে 0.03 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে। এখন স্যার ডাব্লিউটিও হবে না ডব্লিউএইচও, কোনটা? WHO স্যার। সরি, এখন এবার এগুলো বুঝে নিতে হয়। তো বুঝতেই তো পারছি যে ডাব্লিউএইচও বাংলাদেশের কি স্বাভাবিক মাত্রা বলল যে 0.03 থেকে 0.05 মিলিগ্রাম পার লিটার। As Bangladesh is a poor country, Bangladesh doesn't have that kind of distinct. WHO বললো যে as Bangladesh is a poor country, Bangladesh doesn't have that kind of distinct potentiality, capacity and capability, equipment and logistic, ingredients and material to purify the water in that standard of level. That's why we create a standard from favor of Bangladesh only 0.03 to 0.05 milligram. Nevertheless, these are the level of pollution, but Bangladesh can't go much more than that. যে বাংলাদেশ, আমরা বুঝি যে বাংলাদেশের কোনো লজিস্টিক ইকুইপমেন্ট, তারপর যে পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি, এগুলো এই লেভেলের না। সুতরাং অ্যাজ এ দরিদ্র রাষ্ট্র, অ্যাজ এ পোর কান্ট্রি, বাংলাদেশ কি করতে পারবে না, এই ব্যবস্থা নিতে পারবে না। তো এখন হচ্ছে বাংলাদেশ কি করবে তাহলে? বাংলাদেশ এই স্ট্যান্ডার্ড মেনটেনেন্স করলেই চলবে। কিন্তু দেখা যাচ্ছে 1993 চাপাই নবাবগঞ্জে কি পাওয়া গেল, এই দড়ি মড়ি এগুলো মেজাজ খারাপ হয়েছে। চাপাই নবাবগঞ্জের পানিতে কি পাওয়া গেল, আর্সেনিক। কত? 0.5 মিলিগ্রাম পার লিটার। তো এটা তো অনেক বেশি। এখন 61টি জেলার পানিতে কি পাওয়া গেছে, আর্সেনিক পাওয়া গেছে 0.5 মিলিগ্রাম পার লিটার প্লাস। সর্বোচ্চ কোথায়? চাঁদ
পুরে পানির মতো সোজা, পানির মতো সর্বোচ্চ পাওয়া গেছে চাঁদপুরে। বারবার এখান থেকে কি প্রশ্ন আসে, এটি স্ক্রিনশট করে নিতে হবে। ও, আর্সেনিক একটা কি অবধাতু। আর্সেনিক কখনো ধাতু কখনো অধাতুর মতো প্রশ্ন আসে, কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে, এই জন্য অবধাতু। আর এটা খারাপ, এই জন্য তাকে বলা হয় অপধাতু। যা হোক, ক্লাস প্রায় শেষের পথে। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন লিখিত কমেন্ট করে। ইনশাল্লাহ আমি বাকিগুলো পানির মতো সোজা করে দিব, অসুবিধা নেই। 10টা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের জন্য 10টা সম্পদ তৈরি করা হয়েছে। 5 মিনিটের ব্যাপার ওটা, সম্পদটা চ্যালেঞ্জের। ক্লাসের 97% হচ্ছে চ্যালেঞ্জ, এখান থেকেই সর্বোচ্চ কোয়েশ্চেন আসে। কি সুন্দর সুন্দর জুই, সামান্তা জুই, কি কি সুন্দর, কি তো বুঝা যাচ্ছে না এই কমেন্টে, কি বুঝবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার মন্ডল। এখানে দুইটাই কি অবধাতু, না একটা অবধাতু আর একটা অপধাতু এরকম? আর্সেনিক একটা অবধাতু, কারণ কখনো ধাতুর মতো কখনো অধাতুর মতো আচরণ করে। আর এটা যেহেতু খারাপ, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে অপধাতুও বলা হয় এটাকে, যে অপ মানে কি খারাপ। ঠিক আছে স্যার। হলো, লেখা হলো হয়তো ছাত্রছাত্রী। জি স্যার। আচ্ছা, এবার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ওজোন স্তরের ক্ষয় আমরা দেখব। তো এখান থেকে আমরা দেখলাম পৃথিবী, এটা এখান থেকে দেখলাম 18 কিলোমিটার টপো টপোস্ফিয়ার। এখানে 78.02% নাইট্রোজেন, 20.71% অক্সিজেন, 0.80% আর্গন, 0.41% জলীয় বাষ্প, 0.03% কার্বন ডাই অক্সাইড। এরপরে আমরা দেখলাম স্ট্র্যাটো স্ফিয়ার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 80 কিলোমিটার, সরি 50 কিলোমিটার। এরপরে মেসো স্ফিয়ার, তাহলে এইটা 80 কিলোমিটার মোর অর লেস। এই জায়গায় গাঢ় নীল বর্ণের 30 থেকে 60 কিলোমিটারের মধ্যে গাঢ় নীল বর্ণের একটা কি আছে, ওজোনোস্ফিয়ার। লেয়ার আছে। তাহলে 30 থেকে 60 কিলোমিটার কি আছে, ওজোন স্তর। এইটা কি করে, সূর্য থেকে আসা
অতি বেগুনি রশ্মিকে কি করে? ফিল্টার করে। ঠিক আছে, তো মানুষ তাহলে এক হচ্ছে দেখলাম পৃথিবী, দুই হচ্ছে টপোস্ফিয়ার, তিন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, চার হচ্ছে মেসোস্ফিয়ার, পাঁচ হচ্ছে ওজোন স্তর, ছয় হচ্ছে এটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করছে। কিন্তু সাথে আমরা যাই দেখলাম সিএফসি আমরা ব্যবহার করছি, এইটা ওজোন স্তর কি করছে? ফুটা করে দিচ্ছে। সাথে আমরা দেখছি ওজোন স্তর ফুটা করে দিচ্ছে, ফলে আটে যেটা দেখছি সেটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট রে চলে আসে। নয় দেখছি এর কারণে স্কিন ক্যান্সার, চক্ষু ছানি, মানসিক রোগ, এগুলোর কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে হযরত ছাত্রছাত্রী আপনারা সুন্দর করে এটা কি করে নেন, স্ক্রিনশট করে নেন সুন্দর করে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরিন, এক জায়গায় দেয়া আছে এক জায়গায় সিএফসি দেয়া আছে, এইটা একটু বুঝতে পারি না। না না, এই ক্লোরিন যেটা যে বলেছে সে ফাও কথা বলেছে। ওজোন স্তরের সবচেয়ে ক্ষতি করে সিএফসি, এইটা বলার আর কোনো কি নাই, স্কোপ নাই। স্যার বলেন ভাই। স্যার বায়ুমণ্ডলের স্তর কয়টা স্যার? তিনটা নাকি? হ্যাঁ বায়ুমণ্ডলের স্তর না না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো তো আমরা তো বায়ুমণ্ডল পড়ছি না এখন, আমরা এখন পড়ছি কি কি ওজোন স্তর। তাহলে ওজোনের ইফেক্ট হচ্ছে মেসোস্ফিয়ার পর্যন্ত আছে, তাহলে আমরা মেসোস্ফিয়ার পর্যন্তই কি করব বলবো, আচ্ছা স্যার। মেসোস্ফিয়ার পর্যন্তই কি বলবো। স্যার এই জায়গাটাকে যদি আরেকবার একটু বলে দিতেন স্যার, ক্লিয়ার হতো আচ্ছা ভালো আবার হতো। বলি, তোমার বাড়ি কি রংপুর? গাইবান্ধা স্যার। ও আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক নম্বরে আমরা দেখলাম পৃথিবী, দুই নম্বরে দেখলাম 18 কিলোমিটার পর্যন্ত টপোস্ফিয়ার, এই জায়গায় দেখলাম বায়ুর উপাদান এগুলো আছে, নাইট্রোজেন থেকে 3 বার, অক্সিজেন থেকে 3 বার, আর্গন থেকে 1 বার, কার্বন ডাইঅক্সাইড থেকে 3 বার, 3 3 6 3 9 10, 10টা কোয়েশ্চেন ওখান থেকে এসেছে। এরপরে 3 নম্বর দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ার, এটা নাল অ্যান্ড ভয়েড, এখানে তেমন কিছু নাই, 50 কিলোমিটার। তাহলে 4 নম্বরে দেখলাম মেসোস্ফিয়ার। এখন এরপরে আমরা যেটা দেখলাম ফার্স্ট নাম্বারে দেখলাম 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কি আছে, ওজোন স্তর। তাহলে ওজোন স্তরে আছে ওজোন গ্যাস, গাঢ় নীল বর্ণের ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস 6 নম্বর কি করে, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করে। ফিল্টার করার পরে যে কাজটা করে সেটা হচ্ছে আমরা দেখলাম সাথে এসে আমরা সিএফসি ব্যবহার করছি, এইটা যে ওজোন স্তরকে কি করে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে। ফলে 8-এ যেটা দেখলাম আল্ট্রাভায়োলেট রে সরাসরি চলে আসছে, এবং 9 দেখলাম স্কিন ক্যান্সার, চক্ষু ছানি, মানসিক রোগ, এগুলোর কি করছে, সৃষ্টি করছে। এই ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আমরা কত নম্বর ছিল, 8, অ্যাসিড বৃষ্টি।
তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা কাজ করি বায়ো ফুয়েল বা জৈব জ্বালানি, আর আরেকটা করি ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? কাঠ, খড়ি, বাঁশ, খড়। আর জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, সিএনজি, কয়লা। তাহলে ডিজেল হচ্ছে কি সর্বোচ্চ। তাহলে এই দুইটা মিলে কি সৃষ্টি করে? সালফার ডাই অক্সাইড। তাহলে এই সালফার ডাই অক্সাইডই ঊর্ধ্ব আকাশে কি উঠে যায়। যাই একটা কি থাকে স্তর সৃষ্টি করে। কিসের স্তর সৃষ্টি করে? সালফার ডাই অক্সাইডের। এরা এই বৃষ্টির পানির সাথে কি করে? পৃথিবীতে এসে কিসের সৃষ্টি করে? অ্যাসিড বৃষ্টি। সিম্পল সিম্পল সিম্পল। কোথায় কোথায় হয়? সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, আর কি গাজীপুর। সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ আর কি গাজীপুরে অ্যাসিড বৃষ্টি হয়। তাড়াতাড়ি। স্যার, এসিড বৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন? মানে এই বৃষ্টিটা কি অন্যরকম? অন্যরকম মানে কি, যে সালফার ডাই অক্সাইড একটা বিষাক্ত গ্যাস না? সালফার ডাই অক্সাইড খুবই কি বিষাক্ত। তাহলে মানুষ যে কি তৈরি করছে, বায়োফুয়েল আবার ফসিল ফুয়েল পুড়াচ্ছে, এর ফলে কি সৃষ্টি হচ্ছে? সালফার ডাই অক্সাইড। তো সালফার ডাই অক্সাইড লাল যেটা দেখালাম, মেঘের নিচে একটা স্তর তৈরি হচ্ছে। তাহলে এগুলো বৃষ্টির পানির সাথে সাথে সরাসরি পৃথিবীতে এসে ঝরে পড়ছে। ঝরে পড়ে ভয়ঙ্কর ক্ষতি করছে, উদ্ভিদ আর প্রাণীর ক্ষতি করছে। এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। স্যার, মানে বৃষ্টি হওয়ার সময় কি বোঝা যায় এরকম? মানে আমরা বুঝবো কিভাবে যে এটা, মানে এখন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা অ্যাসিড বৃষ্টি? এর জন্য আশুলিয়ায় যেতে হবে, সাভারে যেতে হবে, নারায়ণগঞ্জে যায়। স্যার, আমি নারায়ণগঞ্জ আছি, হ্যাঁ, কারণ এজন্য নারায়ণগঞ্জে, জিজ্ঞেস করছি। যে নারায়ণগঞ্জে যে হেভি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে এগুলোতে যাইতে হবে। এগুলোতে ইয়ে করে, গাছ চিটপিট চিটপিট করে, গাছ চিটপিট চিটপিট করে। বৃষ্টিতে ভিজলে হাত টাত কি হয়ে যায়, মানে কেমন হচ্ছে, ফ্যাকাশে হয়ে যায়। তারপর জলে হালকা হালকা, চামড়ায় স্কিন গুলো গ্লেজ নষ্ট হয়ে যায়, চুলে জট বেঁধে যায়। হ্যাঁ, এগুলো বুঝবেন যে তখন অ্যাসিড বৃষ্টির আপনি আক্রান্ত। তারপর পানির চেহারার স্বাদ তৈরি হবে, পানির স্বাদটা হালকা একটু টকটক হবে। এবং এসিড চেহারা, বৃষ্টি। হ্যাঁ পানিটা হালকা টক টক হতে পারে। আর চেহারাটা আপনার কি হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, ছোপ ছোপ পড়বে হালকা।
স্যার এটা কি মানে সমুদ্রের পানির মতো, মানে ওই যে সমুদ্রে গোসল করলে যেরকম মানে উম, হাতে পায়ের রংটা চেঞ্জ হয়ে যায়, মানে হ্যাঁ, কালো হয়ে এসিড যায় বৃষ্টিতে এরকম আর কি? অ্যাসিড বৃষ্টিতে গোসল করলে, হ্যাঁ, পানিটা হাতে নিয়ে এরকম করে জিহ্বায় দিলে একটু স্লাইট কি মানে বৃষ্টির পানি যেরকম মৃদু, হ্যাঁ, একেবারে পরিপূর্ণ মৃদু, বৃষ্টির পানিতে একটু সাবান দিলে বহু ফেনা হয়, কিন্তু অ্যাসিড বৃষ্টির পানিতে ইয়ে দিলে উম অত ফেনা হয় না। আর মানে অ্যাসিড বৃষ্টি পড়লে শরীরে সাবান টাবান মেখে গোসল করলে মনে হয় কেমন একটু জ্বলে, হ্যাঁ, চামড়া টামড়া কেমন একটু বিবর্ণ হয়, এটাই বুঝবেন অ্যাসিড বৃষ্টি। হলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এরপরে দুইটা আমাদের চ্যালেঞ্জ, একটা হচ্ছে কি মাটি দূষণ নয়, এখানে কি থাকবে তেজস্ক্রিয়তা। যেমন হিরোশিমা, নাগাসাকি, ফুকুশিমা, ভূপাল, হ্যাঁ, এগুলো। আর শব্দ দূষণ 105 ডেসিবল হলেই কি শব্দ দূষণ, বাস। তাহলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ মাটি দূষণ বাংলাদেশে হচ্ছে নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে ইয়ে এই গাজীপুরের সদর, শুধু দরকার নাই, শব্দ দূষণে হচ্ছে তেজগাঁও শিল্প। স্যার মাটি দূষণ কি চ্যালেঞ্জ নয়? 9 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে মাটি দূষণ। হ্যাঁ, মাটিতে তেজস্ক্রিয়তা ছড়ে পড়লেই সেটা হচ্ছে কি, তাহলে হিরোশিমা 1945 6 আগস্ট, নাগাসাকি 1945 9 আগস্ট, ফুকুশিমা 2011, ভূপাল 1982, আর চেরনোবিল 1986। এই জায়গাগুলোতে কি হয়েছে, সবচেয়ে বেশি মাটি দূষণের শিকার হয়েছে। স্যার এটা কি পারমাণবিক বোমা নিক্ষেপ করার কারণে এরকম এরকম হয়েছে? হ্যাঁ, প্রধানত পারমাণবিক বোমার কারণেই ওই তেজস্ক্রিয়তাটাই সবচেয়ে বেশি কি করেছে। স্যার ফুকুশিমা চেরনোবিল কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হ্যাঁ, হওয়ার হ্যাঁ, কারণে? হ্যাঁ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। স্যার ভোপালের এটা কি আহ বায়ু দূষণ হয়েছিল না? বায়ুতে তো না, গ্যাস ছড়ায় ভূপালে পড়ছিল। বাংলাদেশের ওই যে রূপপুরের মতো কি করেছিল, বাংলাদেশের রূপপুরের মতো কি করে হয়েছিল, ওই রূপপুরের মতো ইয়ে করার কারণে হচ্ছে ইয়ে হয়েছিল। তো ভূপালের আর পার্থক্যটা কি দেখা 1982 পরে? ভূপাল চেরনোবিলে হয়েছিল 1986। স্যার হিরোশিমা কত সালে? 1945 সালে হিরোশিমায়। স্যার শব্দের স্বাভাবিক কত ডেসিবেল পর্যন্ত আমরা স্বাভাবিক শব্দ হিসেবে গণ্য করব? এখন আমরা যেহেতু পলিউশনে পড়ছি, 60 ডেসিবল হলেই সেটা কি, 60 ডেসিবল হলেই সেটা কি দূষণ, মানে 60 ডেসিবল হলে আবাসিক এলাকায় সেটা দূষণ। কিন্তু সব ক্ষেত্রে, বাংলাদেশের সব ক্ষেত্রে যেখানেই যাবেন সেখানে হলে কি এইটা ইয়ে
আপনার 105 হলে সব জায়গায়, বিশ্বের সব জায়গায়। স্যার স্যার কেন ভোপালে কেন কি লিখছেন স্যার, বোঝা যাচ্ছে না। ভোপালে 1982 1982, আর চেরানবিল 1986 সালে তেজস্ক্রিয়তা, এই দূষণের তেজস্ক্রিয়তা হয়। স্যার তেজগাঁও এটা কি লিখছেন? তেজগাঁও শিল্প এলাকা বাংলাদেশের সবচেয়ে দূষিত একটা, শোনেন কি বলে, এই 1.5 ঘন্টার একটা ক্লাসে আপনাদেরকে সর্বোচ্চ একটা টপিক করানো হয়, কিন্তু আমি আপনাদেরকে করাই 10টা টপিক। ঠিক আছে? এখন এইটার জন্য আমরা সম্পদ হিসেবে কি করব? 10টা সম্পদ। শোনেন, ক্লাসের টাইমের দিকে একটু মেজার করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে তো মেজার করতে হবে ক্লাসের সময়। তাহলে প্রথম হচ্ছে না, আবার বলবে বোঝা যায় না। ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দর বন, 10,000 স্কোয়ার কিলোমিটার। 1, 2 হচ্ছে টাঙ্গুয়ার হাওর, 97.27 স্কোয়ার কিলোমিটার। এই সম্পদগুলো আমাদেরকে কি করছে? রক্ষা করছে। ইকো পার্ক 11টি, সাফারি পার্ক 2টি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল জাত, জিএম বা সাত। এটা কি জেনেটিক্যালি মডিফাইড প্রজাতি? হ্যাঁ, স্যার উচ্চ পার্বত্য ফলনশীল আগে কি SYB এটা লিখছেন? পার্বত্য বন, পার্বত্য বন 12,000 স্কোয়ার কিলোমিটার। শাল বন 4,000 স্কোয়ার কিলোমিটার। চলন বিল 364 স্কোয়ার কিলোমিটার। কক্স বাজার হাট কুয়া কাটা 120 কিলোমিটার, 21 কিলোমিটার। তাহলে এই 10টা সম্পদ থেকে বহু প্রশ্ন এসেছে। এই 10টা সম্পদ আমাদেরকে কি করছে? সুরক্ষা দিচ্ছে হচ্ছে কোথায় থেকে? এই পরিবেশের এই দূষণগুলো থেকে। কিন্তু আমরা এগুলোরই কি করছি? সর্বনাশ করছি। এটি স্ক্রিনশট করে নেন। ক্লাস কেমন লাগলো একটু কমপ্লিমেন্ট দিয়ে ইয়ে করেন। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দ্রুত দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বারে কি হ্যাঁ, 6 নাম্বারটা কি? 6 নাম্বার হচ্ছে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড প্রজাতি, জিন টেকনোলজির ফলে যেটা তৈরি হয়। 5 নাম্বারটা? HYV উচ্চ ফলনশীল জাত। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমাদের নদী ভাঙ্গন আর খরা কি স্যার চ্যালেঞ্জের মধ্যে পড়বে না স্যার? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে 10টা। এটা চ্যালেঞ্জ না, এটা হচ্ছে ডিজাস্টার, দুর্যোগ। 5 নাম্বার লেকচার এটা করাবো। এটা হচ্ছে দুর্যোগ, চ্যালেঞ্জ না।
ইয়ে করেন, ওই যে এটা শেষ করুন, 10 মিনিট বেশি লাগবে বেশিটা ছাড়া।